ভালোবাসায় তো বয়স বলে কিছু হয় না। আপনি কাকে ভালোবাসেন, কখন ভালোবাসেন এটা তো কেউ বলতে পারে না। হুট করে হয়ে যায় এটা। তাহলে প্রেম অন্ধ, এটা সত্যি? অবশ্যই। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে চাই, প্রণয়টা কিভাবে হলো? আপনাদের বিয়ের গল্পটা একটু শুনতে চাই। আমাদের বিয়ের গল্পটা, আমাদের বিয়ে হয়েছে কিনা হয় না এইটাও আজ পর্যন্ত আমরা রিভিল করি নাই, বলি নাই। অনেকে বলতেছে আমরা বিয়ে করে ফেলছি, তাদেরকে বলি যে জানি না হয় না, হয়েছে কিনা হয় না। অনেকে বলছে হয় নাই, আর সেটাও বলি জানি না হয়েছে কি হয় নাই। এতটুকু কনফার্ম করে দিচ্ছি সবাইকে যে আমরা একটা রিলেশনে আছি, ভালো রিলেশন, যেটা ওকে আমি আমার মন থেকে ভালোবাসি, ওকে ও আমাকে ওর মন থেকে ভালোবাসে। না, কিন্তু সামাজিক যে বিষয়গুলো থাকে, বিশেষ করে হচ্ছে আমাদের মুসলিম সমাজে, আপনিও ধর্মীয় রীতিনীতিতে জি বিশ্বাস করেন, অবশ্যই। তাহলে কি হচ্ছে, এইটা আমরা কি বলবো আর কি? এখন ধর্মীয় ব্যাপারে আসলে তো সব কিছুই হারাম আমাদের। আমাদের অনেক কিছুই হারাম কাজ আমরা করতেছি। এখন ওই দিকে না যাই, আমি অত বড় দিকে ধর্মীয় ব্যাপারে না যাওয়াই ভালো। আসলে এই ভিডিও করা, কন্টেন্ট করা বা এইগুলাই তো হারাম, এগুলো তো হালাল না আমাদের ধর্মের দিক থেকে। তারপরেও তো আমরা করতেছি আমাদের জীবিক নির্বাহের জন্য, আমাদের সংসার চলতেছে এটা দিয়ে। এখন কিছু করার নাই, কাজ আল্লাহ তাআলা আমার রিজিক এইটাই রাখছে, এইটাই করে এইটা করেই চলতেছে আমার। ওর সাথে কন্টেন্ট করি, এখন এটা করেই আমার সংসার চলে। এতে যদি কেউ মন খারাপ করে তাতে কিছু করার নাই তো আমার। অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই। আমরা লায়লাপুর কাছে জানতে চাই যে প্রথম মামুন ভাইকে যখন আপনার পছন্দ হলো, বা শুরুটা কোথায় আর কি, শুরুর দিকের গল্পটা? শুরুটা ওইটাই যে তখন করোনার টাইম ছিল এবং বেশিরভাগ সব মানুষই তখন লকডাউনের ভিতরে বাসায় থাকতো। তো ওই মুহূর্তে বড় একটা এন্টারটেনমেন্ট ছিল সোশ্যাল মিডিয়া। তো আমার তখন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো ছিল না। আমার মায়ের ওই ফেসবুক থেকে আমি মামুনের একটা ভিডিও দেখেছিলাম। তখন খুব একটা বড় একটা ইনসিডেন্ট হয়েছিল মামুনের সাথে। তো ওই ইনসিডেন্ট থেকেই তখন আমার মনে না খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসছিল প্রথমে। কি ছেলেটা কেমন দেখতে, আহ, কেমন হয়ে গেল, মানে কি ধরনের ঘটনা ঘটায় ফেললো এর মধ্যে করোনার ভিতরে। তো এইটা থেকেই তখন যখন সোশ্যাল মিডিয়াতে কি হয়, আপনি একটা জিনিস যখন কিছুক্ষণ দেখেন ওই টপিকটাই বারে বারে আপনার কাছে আসতে থাকে। ফেসবুকে দেখবেন যে আপনি কোনো ভিডিও 2-3 সেকেন্ড দেখলে আপনার কাছে ওই রিলেটেড ভিডিও আসতে থাকে। তো ওই ভিডিওটা যখন আমি দেখলাম তো তখন আমার কাছে প্রায় মামুন রিলেটেড ভিডিওগুলো আসতে থাকতো। তো তখন থেকে দেখলাম যে না, যে সে ওর একটু হিস্ট্রি জানার চেষ্টা করলাম, দেখলাম যে বেচারা অনেক স্ট্রাগল করছে, কিন্তু এর মধ্যেও সুন্দর সুন্দর নাচের গানের সুন্দর সুন্দর ভিডিও করছে। অ্যান্ড ওর লাইফগুলো দেখলাম, লাইকিতে দেখলাম। লাইকি অ্যাপ তো চিনতামই না, ওর কাছে জানার পরে ডাউনলোড করলাম। তো লাইকি অ্যাপ দেখলাম। টিকটক অল্প ছিল তখন, টিকটকে সে খুব একটা ইয়ে ছিল না। ফেসবুকেও সে খুব একটা মানে অ্যাক্টিভ ছিল না। ওকে নিয়ে মানুষ কন্টেন্ট বানিয়েছে, কিন্তু সে তখন ওই মুহূর্তে ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ ছিল না। টিকটকে অল্প ছিল, লাইকিতে খুব বেশি ছিল, আর ইনস্টাগ্রামে সে লাইভ করতো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও মানে খোলা ছিল, কখনো যাই নাই, ওর জন্য খুলে খুলে দেখলাম যে তখন ভালোই লাগতো ওকে। যে একটা হচ্ছে যে পার্সোনালি ভালো লাগতো যে এত ছোট একটা বয়সে সে এত বড় স্ট্রাগল করছে। ওর স্ট্রাগলের গল্প তো আসলে কারোই অজানা না। এত ছোট বয়সে এত স্ট্রাগল করছে, ওর পুরো জিনিসটাই আমি চিন্তা করলাম। মানে ওই মোমেন্টে আসলে লকডাউনের মোমেন্টে মানুষের মাথায় অনেক কিছু আসে। তা আমি তখন ওকে নিয়ে স্টাডি করলাম, যে ভালো লাগলো যে সে পারফর্ম করছে, সেটা ভালো লাগলো। সে ভিডিওগুলো বানাচ্ছে, বিনোদন দিচ্ছে আর কি। ওর লাইকিতে যখন ভিডিওগুলো দেখতাম তখন দেখা যেত যে এত ভালো লাগছে যে স্ক্রল, মানে একটা কোয়ালিটিফুল ভিডিও থাকতো আর কি। লাইকিতে অনেক ইউজারই আছে, কিন্তু কোয়ালিটিফুল ভিডিও যাদের আছে তাদের মধ্যে ওরটা বেস্ট লাগতো। তো এইভাবেই মনে হলো যে দেখি। তো আমি রেগুলার দর্শক হয়ে গেলাম, এভাবে করে রেগুলার দর্শক হয়ে গেলাম। এবং দেখলাম যে সে খুব ইন্সপায়ার্ড হয় যখন তার কোনো ভিডিওতে কেউ কমেন্ট করে, বা তার লাইভে এসে কেউ যখন টেক্সট করে, বা লাইভ শেয়ার করে, না এটাকে কি বলে, লাইভে যখন গিফট করে। পার্টিসিপেট করে, তখন আমি দেখলাম কি যে সে খুব ইন্সপায়ার্ড হয় এবং সে আরও ভালো ভালো ভিডিও করে, বা আর কমেন্টটাতে সে মানে মনোযোগ অনুপ্রেরণা দিই। পায়, তো তখন আমি ওকে কমেন্ট করা শুরু স্টার্ট করি। করলাম, স্টার্ট করলাম। অ্যান্ড দেখলাম যে সে অনুপ্রাণিত হচ্ছে ভালো কিছু বলে। অনেক কমেন্ট দেখবেন যে গালাগালি আছে, খারাপ কথা আছে। তো ভালো তবে কমেন্ট, হাজারো হ্যাঁ, গালাগালির মাঝখানে যখন একটা ভালো একটা কথা দুটো ভালো আসে, কথা যে আসে, আপনার ভিডিও দেখে অনেক ভালো ভালো লাগতেছে, আপনার লাগছে, ভিডিও দেখে অনেক মজা পাই, ভালো লাগে, আমি চাই আপনার ভিডিও আরো আরো বেশি, ভালো হোক, আরো তখন সুন্দর হোক, আরো বেশি তখন সে ইন্সপিরেশন আরো জাগে। অনুপ্রেরণা পায়। তো যেটা হচ্ছে যে যিনি গালাগালি করেছেন উনিও তো ভিডিও দেখেই গালাগালি করেছেন, মানে উনি তো ভিডিওটা দেখছেন এবং দেখছেন। আগ্রহ নিয়েই দেখছেন। তো উনি ওনার
কি বলবো, ওনার অবস্থান উনি পরিষ্কার করেছেন, আর আমি ভাবলাম যে আমি ওকে উৎসাহ দিই যাতে সে ভালো কাজ করতে পারে, এবং আমার মনে হয়েছে যে ওর মধ্যে অনেক পোটেনশিয়াল আছে। তো ওকে যদি একটা ভালো সাপোর্ট দেওয়া যায়, সবার মধ্যে কিন্তু সব কিছু থাকে না, হ্যাঁ, অনেকে ট্রাই করে করেও হয় না, যেমন আমার মধ্যে কিন্তু কিছু নাই। তো ওর মধ্যে সেটা আছে, সব দিক দিয়েই আছে, আর কথা বলা বলেন, নাচ বলেন, ভিডিও, ও তখন কি করতো, ভিডিও করে, ভিডিও এডিট করে নিজেই আপলোড করতো। তো তখন দেখা গেল যে ভিডিও এডিটিং স্কিলটা সেটাও কিন্তু সবার মধ্যে নাই, হ্যাঁ। তো এগুলো আমি এখন পর্যন্ত নিজের ভিডিও নিজেই করি, নিজেই এডিট করি, নিজেই সব কিছু করি, নিজেই আপলোড করি। তো যতগুলো আছে, যে যত রকম এফেক্টিভভাবে ইউজ করা যায়, টিকটক বা লাইকির মধ্যে, অ্যাপসের মধ্যে যত এফেক্ট থাকে, সেই এফেক্টগুলো সে এক্সপ্লোর করছে, ইউজ করছে, এবং তার দেখা দেখি আরেকটা জিনিস আমি বলতে চাই যে ওই টাইমটাতে একটা সবাই খুব একটা ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিল, ডেফিনেটলি। হ্যাঁ, কোভিড টাইমটাতে ডিপ্রেশনের মধ্যে চলে যাওয়াতে যেটা হয়েছে যে ওই টিন এইজারদের মধ্যে খুব একটা নেশার ভিতরে জড়িয়ে যাওয়া, নানা ধরনের বা হতাশা। মাদক নেওয়া, এসব শুধু টিনেজাররা, বড়রা, কারণ তখন একটা জব লসের একটা হ্যাঁ, ব্যাপার ছিল, সামাজিক ডিজাস্টারও ছিল। সামাজিক ডিজাস্টার ছিল, ফিনান্সিয়াল, তখন না অনেক ছেলেপেলেরা, টিনেজাররা তখন নেশার ভিতরে ডুবে যাচ্ছিল। তো যখন আমি চিন্তা করলাম যে ছেলেটা নেশার ভিতরে ডুবে না, যে সে যে ভিডিও করছে এবং সেই ভিডিওটা লোকজন দেখছে এবং খুশি হচ্ছে এবং ওখান থেকে তার ইনকাম হচ্ছে, এই জিনিসটা জানার পরে আমার ধারণা যে অনেক ওর বয়সী ছেলে মেয়ে বলেন বা আর তার চেয়ে বড় ছেলে মেয়ে বলেন, তখন তারা মনে করলো যে না, ঠিক আছে, আমি যদি ঘরে বসে ভিডিও করে আমি ইনকাম করতে পারি, অনেক মানুষকে কিন্তু ও নেশার হাত থেকে বা নেশার জগৎ থেকে ও ডাইভার্ট করতে পেরেছে। তো এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তো আমাকে ফলো করে অনেকে ভিডিও করে স্টার্ট করছে, ভিডিও বললো যে ঠিক আছে, ও তো ইনকাম করতে পারছে, তো আমরাও ট্রাই করি, আমরাও করতে পারবো। ওই হতাশার ভিতর থেকে বের হয়ে হ্যাঁ, অবশ্যই ট্রাই করলে একদিন আপনারাও ভিডিও করলে আপনারাও ইনকাম করতে Income পারবেন, করতে অবশ্যই। পারবেন। সেটা ছোট থেকে ছোট থেকে টাকা ছোট হইতে পারে, হতে পারে। আস্তে আস্তে বড় হবে অ্যামাউন্টটা। এই গল্পের মাঝে যে হচ্ছে লাইফের গল্পের সাথে তার সাথে জড়িয়ে যাওয়া, মানে এটা তো ছিল হচ্ছে মানে শুরুর হিসেবে। দিকের, হ্যাঁ, তারপরে ফ্যান হিসেবে ছিল, সেখান থেকে যে তার সাথে গাঁটছড়া বাঁধা, তার সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া, এটা একটু যদি বলেন। এটা অনেক পরের ঘটনা। এটা প্রথম দিকে যেটা হয়েছে যে আমি অ্যাজ এ ফ্যান, এবং আমার মনে হয়েছে যে ওকে আমি যদি আমার ক্ষুদ্র জীবনে একটা মানুষকে হলেও যদি আমি মানসিকভাবে বা কোনোভাবে সাপোর্ট করলে সে যদি তার লাইফে ভালো কিছু করতে পারে, তাহলে আমি ভালো ফিল করব। মানে আমার ভালো ফিল করাটা তখন আমার মনে হয়েছে, তারপরে মনে হচ্ছে ও ভালো ফিল করলে তো আরো ভালো ব্যাপার। Definitely. তো তখন যেটা হয়েছে যে তখন ওর সাথে আমার দেখা হয়নি, আমি জাস্ট কমেন্ট করতাম, আর ও তো তখন আমার কাছে একটা বড় একটা সেলিব্রিটি, একটা স্টার, বা যার ধারে কাছে যাওয়া যায় না, ও যদি মাঝে মাঝে আমার কমেন্ট দেখে, তাহলে সেটাই তো অনেক বড় ব্যাপার, তখন তাই না? অন্যরকম লাগে। হ্যাঁ, তখন মনে হলো আবার কমেন্ট দেখেছে, মানে আজকে যদি শাকিব খান ভাই আমাদের একটা কমেন্ট দেখে, আমাদের যেরকম ফিল হবে আমার কাছে ওরকমই লাগছে, কারণ ও একটা ওই ধরনের একটা ভাইব ক্রিয়েট করে রেখেছে। কারণ আপনার লাইফে তো সেই শাকিব খান। আমার লাইফে সেই শাকিব খান। তো তার আর অনেক তখনকার বছর- এটা 18-19 থেকে শুরু করে আপনার 21 পর্যন্ত আমি একটা ট্রেন্ড ছিলাম। ও একটা ট্রেন্ড টিকটক লাইকি বলতে আমি একটা ট্রেন্ড ছিলাম। Virtual platform। এখনো আলহামদুলিল্লাহ যতটুকু আছি, আলহামদুলিল্লাহ মানে এখনো আছি। সোশ্যাল মিডিয়ার ওই প্ল্যাটফর্মটাতে ওই আমার এই যে আমি একমাত্র ছেলে যে হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম 10 মিলিয়ন ফলোয়ার্স হিট করছি। আমার এই যে শর্টস কন্টেন্টের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশের ইউজার, যে কোনো প্ল্যাটফর্মে শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি একমাত্র যে 10 মিলিয়ন ফলোয়ার হিট করছি প্রথমবার। 10 মিলিয়ন ফলোয়ার যেদিন আপনার পূরণ হলো, সেদিন কেমন লাগছিল? মানে এটা তো বলে প্রকাশ করতে পারবো না, আমি মানে খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম, এত খুশি হয়েছে যে বাংলাদেশে এই প্রথমবার একটা ক্রিয়েটর 10 মিলিয়ন হিট করছে, সে হচ্ছে আমি সেই ভাগ্যবান ব্যক্তি মানে যে 1 কোটি লোক 1 তোমাকে কোটি ফলো হ্যাঁ, করে। 1 কোটি লক্ষ মানুষ আমার একটা অ্যাকাউন্টে ফলো করতেছে। এটা মানে এই অনুভূতির এক্সপ্রেশনকে বহিঃপ্রকাশ করতে যে আপনি কি করেছেন? আমি একটা মিট আপ আয়োজন করেছিলাম, গেট টুগেদার ফ্যান ফলোয়ার নিয়ে, যে এতগুলা মানুষ যাদের সাপোর্ট ধারায় আমার এই 10 মিলিয়ন ফলোয়ার হয়েছে, যারা শুভাকাঙ্ক্ষী আছে আমার, যারা আসতে চায়, তাদের জন্য একটা ফ্রি গেট টুগেদারের আয়োজন করেছিলাম, যে যারা আমাকে ভালোবাসেন তারা আসতে পারবেন, কোনো কস্ট লাগবে না, আসবেন, দেখা করবেন, ছবি তুলবেন, হ্যান্ডশেক করবেন, ভালোবাসার কথা বলবেন, দ্যাটস ইট। তো এই আয়োজনে আমার প্রায় আপনার একটা মাঠ পুরো ভরে গেছে ওই দিন। আমাদের 100 ফিটে একটা মাঠ আছে, এই মাঠটা পুরো ভরে গেছিলো না রে, ওরা ছিল আমার অনেক প্রোটোকল দরকার পড়ছে, ইভেন এমন একটা সময় মানে আসার ধারণা করতে পারিনি যে এত মানুষ আসবে। পুলিশ চলে আসছে আমাদের এখানে, পুলিশ এসে তো বলতেছে কি হইলো, কি ঝামেলা, কি এখানে এত মানুষ কেন, এত ক্রাউড কেন,
পরে দেখলো যে এটা আসলে ঝামেলার কিছু না, একটা গেট টুগেদার হচ্ছে। পরে বলতেছে তো তোমরা এটা কি করলে, আমি বললাম, আসলে বুঝতে পারিনি যে এত মানুষ এত চলে মানুষ আসবে, চলে আসবে। সবাই চলে আসছে এত ভালোবাসা ছবিটা, দিতে। হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে শুরুর দিকে মানে আপনার টিকটক শুরুর দিকে প্রথম দিকে কিভাবে শুরু করেছিলেন আর কি? প্রথম দিকে তো এমনি মেয়েদের সাথে ডুয়েট করতাম, তখন তো নতুন নতুন ইউজার, মেয়েদের সাথে duet হ্যাঁ ছেলে মানুষ যেহেতু একটা ডুয়েট স্বাভাবিক। ভোকাল থাকে না, মেয়ের ভোকালটা মেয়ে বলতেছে, ছেলের ভোকালটা খালি পড়ে থাকে, তো ডুয়েট করে ওইটার শূন্যস্থান পূরণ করতাম। তো ভিডিওগুলো করতাম, কেউ দেখতো না, কে দেখবে ভাই, তুমি একটা মেয়ের সাথে ভিডিও ডুয়েট করতেছে, এটা তো নর্মাল জিনিস, এটা তোমার চাহিদা পূরণ করতেছে, তা আমার চাহিদা পূরণ করতেছে না, দর্শকের চাহিদা পূরণ করতেছে না। দর্শকের চাহিদা পূরণ করতে হবে কীভাবে, দর্শককে বিনোদন দিয়ে। দর্শকদের চাহিদাই তো বিনোদন, তারা ডান্স দেখতে চায়, কমেডি কিছু দেখতে চায়, অ্যাকশন টাইপের কিছু দেখতে চায়, এগুলো তো দেখলে তারা বিনোদন পায়। সো তখন চিন্তা ভাবনা করলাম যে আমি কী করতে পারি, কী করলে ওনারা আমার ভিডিওটা দেখবে, কী করলে আমার ভিডিওটাতে লাইক আসবে, ভিউ আসবে। সো তখন আমার একটা প্রতিভা যেটা ছিল ডান্স, এখনও যেটা আছে, ছোটোবেলা থেকে আমি ডান্স করতে পছন্দ করি, অ্যান্ড আমি ডান্সকে খুব ভালোবাসি, আমার রক্তে মিশে আছে নাচ। সো আমি ডান্সের ভিডিও আপলোড করা শুরু করলাম। ডান্সের ভিডিও যখন আপলোড করলাম, পরের দিন দেখি আমার 9 লাখ ভিউ একটা ভিডিওতে, সেটা আপনার প্রথম ভিডিও আমার ডান্সের। তারপর যে একটা ইন্সপিরেশন পেয়েছি, তারপর আর পিছনে তাকাই নেই, যত ডান্সের ভিডিও আছে সব ছাড়া শুরু করছি। তার মানে প্রত্যেক মানুষের যেটা হচ্ছে সবচেয়েতে ইউনিক যে জিনিসটা সেটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে হবে নিজের মানে মধ্যে আপনাকে থেকে। খুঁজে বের করতে কতদিন লাগছে? আমার সময় লাগে না, আমার তো আসলে ছোটোবেলা থেকে আমি যখন একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান, বার্থডে অনুষ্ঠান, যেখানে গান বাজতো, আমার তালে তালে হাত পা নাচতো। তো তখন আমি বড় ভাইরা যারা ডান্স করতো তাদেরকে দেখে আমি শিখতাম যে সে কীভাবে ডান্স করতেছে, দেখে বাসায় যে একা একা প্র্যাকটিস করতাম, ছোটোবেলা ছিলাম তো, বাসায় বসে বসে প্র্যাকটিস করতাম, বাটন মোবাইলে গান ছেড়ে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আয়ত্ত করে ফেললাম ডান্সটা, যে আমি যেটা দেখি সেটা কপি করতে পারি, এটা আয়ত্ত করতে পারলাম। এটা আয়ত্ত করার পর আর কিছু লাগে নাই, যে কোনো ডান্স, যে কোনো গান আমি একবার দেখতাম, সেটার পারফরমেন্স দেখতাম, ইউটিউবে তো অ্যাভেলেবেল ডান্স আছেই, তাদের থেকে দেখে দেখে নলেজ নিতাম, নেওয়ার পর ওইটা দিয়েই ডান্স শুরু করলাম আমার লাইফে। ডান্স করতে করতে আমার ক্যারিয়ারটা আছে এই পর্যন্ত। মানে আপনি একটা জিনিস হয় না, মানুষের মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমরা আমি- সবাই অনেকে, তো হ্যাঁ। এই যে স্ট্রাগল করাটা, সেই দিনের কথা আর আজকের দিনের কথা মনে পড়লে নিজের জায়গাতে ফিরে যাওয়ার যে একটা গল্প আর কি, মানুষের কিছু স্মৃতিচারণ করা কখনোই চাবো না ফিরে যেতে পিছনের জায়গাটা, কারণ অনেক কষ্টের ছিল, অনেক স্ট্রাগলের ছিল, লাইফের এক একটা দিন অনেক যুদ্ধের ছিল। মানে কষ্ট কত প্রকার, ও কি টাকা না থাকলে আপনি বুঝবেন। যখন একটা অনেক নিম্ন ফ্যামিলিতে আপনি থাকবেন, তখন বুঝবেন যে বাবা মা অনেক কষ্ট করতেছে, অনেক স্ট্রাগল করতেছে আপনাকে সুখে রাখার জন্য, কিন্তু সে যথেষ্ট পারতেছে না। তখন বুঝবেন অভাবটা কাকে বলে। তখন আপনি যখন পার্টিসিপেট করতে পারবেন, টাকা পয়সা ইনকাম করে আব্বা আম্মুর হাতে তুলে দিতে পারবেন, তখন যে সুখটা পাবেন, এই সুখটার মতন আর কোনো সুখ নাই পৃথিবীতে। মানে এটা কি জগতের একেবারে ইউনিক সুখ? ইউনিক মানে এই সুখের চেয়ে বড় কোনো সুখ নাই। যখন আপনার টাকা দিয়ে আপনার ফ্যামিলি রান করাবেন, আপনার বাবা মাকে খুশি দিতে পারবেন, হাসি ফুটাতে পারবেন আপনার বাবা মার মুখে, তখন আর কিছু লাগবে না জীবনে, বলবেন যে আমি সাকসেস আমার লাইফে, এখন শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করবো, শেষ। জীবনে এমন কারোর কাছ থেকে কষ্ট পেয়েছেন যে কষ্ট হচ্ছে আপনাকে আজকে আসার পরে মনে হয় যে হ্যাঁ ওই কষ্ট দিয়েছে বলে আমি এত দূরে গিয়েছি? না, এমন কিছু হয় না লাইফে, ওইগুলো আমার কাছে কেমন জানি অ্যাক্টিং মনে হয়, ওভার অ্যাক্টিং মনে হয়, যে একটা মেয়ে একটা ছেলেকে কষ্ট দিল, জীবনটা তেজনাস করে দিল, তারপর সে উঠে দাঁড়ালো, এগুলো আমার কাছে অ্যাক্টিং মনে হয়, ওভার অ্যাক্টিং। কারণ লাইফে একটা মেয়ের জন্য পরিবর্তন কেন আনবেন আপনি আমার নিজের জন্য পরিবর্তন আনেন, আপনার ফ্যামিলির জন্য পরিবর্তন আনেন। একটা মেয়ে আপনাকে কষ্ট দিল তাই আপনার পরিবর্তন হতে হবে? কষ্ট দেন তাই পরিবর্তন হবেন না? এটা কেমন কথা? আপনি আপনার নিজের জন্য পরিবর্তন আনেন। লায়লাপুর আগে হচ্ছে কারোর সাথে প্রেমে পড়েছিলেন? আসলে ওর সাথে যে মধুর সম্পর্কে আমি আছি, এরকম সম্পর্ক এর আমার লাইফে আগে বলেছি। না, হ্যাঁ সেটাই আমি বলতেছি, ওর সাথে যে মধুর সম্পর্কে আমি আছি, এইরকম সম্পর্কে কারোর সাথে ছিলাম না, কখনোই না, এটাই ফার্স্ট টাইম। লাইফে এসে প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব যদি করতে দেই, তাহলে সবচেয়ে বড় প্রাপ্তি কোনটা? তুমি বলো তো। এটা তো তোমাকে জিজ্ঞেস এটা তো আপনার মানে প্রাপ্তির কথা, আপুরটা তো শুনবো তুমি কি আমরা। পেয়েছো? আমার জীবনে আমি আমার বাবা মার মুখে হাসি ফুটাইতে পারছি, এটাই অনেক কিছু, আর কিছু না, আর কিছু চাই না। এটা তো থাকেই মানুষের জীবনে অর্জন। লাইফ পার্টনার হিসেবে আমরা খুব দৌড়াচলে দুলতে থাকি আর কি। তো লায়লাপুর সাথে সম্পর্কে আসার পরে নিজের জীবনে অনেক খুনসুটি হয়, আপনাদের গল্প হয়, আবার অনেক স্ক্যান্ডেল আছে, মার্কেটে অনেক ধরনের কথাও থাকে, অবশ্যই। বিশেষ করে সোশ্যাল মিডিয়া। আর আপনারা যারা হচ্ছে ফিগার আর কি, সোশ্যাল মিডিয়া যাদের হচ্ছে ফ্যান ফলোয়ার অনেক বেশি, তাদের নিয়ে আলোচনা সমালোচনা অনেক বেশি। তো মাঝে মাঝে আপনাদের নিয়ে বিভিন্ন ধরনের কথা হয়।
তখন কি মনে হয় নিজেদেরকে এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন, না এগুলো হচ্ছে ব্যাকএন্ডের কথা? অবভিয়াসলি আমরা চাবো না যে আমরা নেগেটিভভাবে ভাইরাল হই বা আমাদেরকে নিয়ে মানুষ কন্ট্রোভার্সি করুক, আমাদেরকে বুলি করে কথা বলুক, এগুলো আমরা অবশ্যই চাই না। সো যেটা হয় আর কি, ওর আর আমার যে এইজ গ্যাপটা, এইটা নিয়ে মানুষ অনেক সমালোচনা করে, অনেক বেশি বুলি করে এটা নিয়ে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করি যে সবাই এক না, সবাই সুগার মামি সুগার ড্যাডি খুঁজে না, কেউ একটু অন্তর থেকে ভালোবাসে, অন্তরস্থল থেকে হয়ে যায়, এটা আর কি সবার ক্ষেত্রে এক না। আমাদেরটা একটু পজিটিভলি দেখেন আপনারা, নেগেটিভলি দেখেন না।